তুমি আমার শখের নারী সোয়া। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। বক্স খুলে সেটার ভেতর থেকে লকেটওয়ালা একটা চেন বের করতে করতে বলে সাদি। সোয়ার কপালে ভাঁজ পড়ে। বাই এনি চান্স আপনি কি আমাকে আগে থেকেই ভালোবাসতেন? মৃদু হাসে সাদি। খাটের এক কোণায় গিয়ে বসে। ইশারায় সোয়াকেও বসতে বলে। সোয়াও সাদির পাশে বসে। তোমাকে আমি কবে থেকে ভালোবাসি জানি না, তবে বউ বানানোর স্বপ্ন দেখেছি অনেক আগে থেকেই। নিজের স্বপ্নটার কথা শেয়ার করেছিলাম তোমার বাবার কাছে। তিনি নাকচ করে দেন এবং স্পষ্ট গলায় বুঝিয়ে দেয় তোমার আর আমার মধ্যে ঠিক কতটা দূরত্ব রয়েছে। আমিও বুঝে গিয়েছিলাম এবং তোমার থেকে দূরত্ব বজায় রেখেই চলতাম। নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য বন্ধুত্ব করেছিলাম মিহির সাথে। বন্ধুত্ব ছিল বা তার থেকেও কিছুটা বেশি। হয়তো আমার চাওয়াটা সত্যি ছিল, তাই তুমি আজকে আমার। ভেংচি কাটে সোয়া। লোকটা তাকে আগে থেকেই ভালোবাসে, অথচ কি নাটকটাই না করলো। একটুও ভালোবাসা দেখাতো না। সাদি লকেটটা খুলে। তার ভেতরে দুটো নাম লেখা, একটা দিয়া এবং অপরটা সোয়াদ। নাম দেখে সোয়ার কুচকানো ভুরু আরও কুচকে যায়। সে এক লাফে দাঁড়িয়ে যায়। আমার ছেলের নাম আমি কুদ্দুসি রাখবো, সোয়াদ কখনোই রাখবো না। সাদি দীর্ঘশ্বাস ফেলে। সোয়া, পাগলামি করে রাতটা নষ্ট করিও না। আর আপনি যে আমার ছেলের নাম নষ্ট করেছেন। সাদি হতাশ, বুঝে যায় তার পাগল বউ মানবে না। ঠিক আছে, ডাকনাম কুদ্দুস থাকবে, স্কুল কলেজে সোয়াদ দেব। সোয়া এটাও মানতে নারাজ, তাই আবারও বলে ওঠে, একদম না, স্কুল কলেজেও কুদ্দুস থাকবে। হার মানে সাদি। ঠিক আছে, আপাতত কাছে এসো। কাছে যাব, তার আগে আপনি কান ধরে 20 বার উঠবস করবেন। কিন্তু কেন? এতদিন চোরকির মতো আমাকে আপনার পেছনে দৌড় করানোর জন্য। আপনি জানেন আপনি আমাকে কতটা পিছিয়ে দিয়েছেন? বিয়ের দিন থেকেই যদি আমরা কাছাকাছি থাকতাম, তাহলে এতদিনে কুদ্দুস আমাদের কোলে চলে আসতো এবং কুদ্দুসিকে আনার প্ল্যানিংও শুরু করে দিতে পারতাম। কুদ্দুসি আবার কে? মেয়ের নাম কুদ্দুসি রাখবো, দিয়া থাকবে ভালো নাম, ডাকনাম কুদ্দুসি। সাদি 2 হাত জোর করে বলে, মাপ কইরা দে বোন, তুই বের হ আমার রুম থেকে, আমাকে একটু শান্তি দে। সোয়া ভেংচি কাটে। আমাকে আজকে বের করে দিলে আপনার চুলের কসম আমি চলে যাব গ্যাব্রিয়েলের কাছে। 20 বছর পরে 10টা বাচ্চা নিয়ে তবেই ফিরবো আপনার কাছে। হতাশ সাদি কথাবার্তা ছাড়া কান ধরে উঠবস করতে থাকে। সোয়া কাউন্ট করতে থাকে। গুনে গুনে 20 বার কান ধরা শেষ হলে সোয়া এগিয়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে সাদিকে। সাদিও আগলে নেয় সোয়াকে। সোয়া সাদির পাঞ্জাবির বোতাম খুলে লোমশযুক্ত বুকে ছোট্ট ছোট্ট চুমু খায় এবং ফিসফিস করে বলে, কথা দেন। সাদি সোয়ার মাথায় চুমু খেয়ে জবাব দেয়, কি কথা দিব? অল্প অল্প করে চুমু খাবেন, রাক্ষসের মতো নিঃশ্বাস বন্ধ করে দিবেন না। দাঁতে দাঁত চেপে সোয়াকে ছেড়ে দেয় সাদি। এই বলদ কি কোনোদিন মানুষ হবে না? সোয়া এক পলক তাকায় সাদির দিকে। এভাবে দাঁত কটমট করবেন না, দাঁত ভেঙে গেলে কুদ্দুস এবং কুদ্দুসি আপনাকে বাবা না ডেকে নানা ডাকবে। রাখতে গিয়ে রাগ করতে পারে না সাদি। কি বলবে একে? স্বভাব তো এমনই, রাগ করলেই কি ম্যাচিওর হয়ে যাবে? কখনোই না। সোয়ার হাত টেনে কাছে নিয়ে ওষ্ঠদয় চেপে ধরে নিজের পুরুষালী ওষ্ঠদয় দ্বারা। 2 হাতের বেসামাল স্পর্শ এবং পুরো ওষ্ঠের অত্যাচারে অস্থির সোয়া। সারা পাওয়ার জন্য ছটফট করতে থাকলেও শখের পুরুষ একটুও ছাড় দেয় না সোয়াকে। অতিষ্ঠ হয়ে সাদির চুলগুলো মুঠোয় পড়ে নেয় সোয়া। সাদি ছেড়ে দেয় এবং কড়া গলায় জানিয়ে দেয়, আজকে কোনো রকম বাদরামি করলে চলে যাব মিহির কাছে, মাইন্ড ইট। ব্যাস, সোয়া রানী একদম সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। চুলগুলোও ছেড়ে দেয় এবং নিজেই সাদির ওষ্ঠদয় ছুঁয়ে দেয় নিজ ওষ্ঠ দ্বারা। ফজরের আজান দিয়েছে বেশ কিছুক্ষণ আগে। ইতোমধ্যে পাখির কিচিরমিচির শুরু হয়ে গিয়েছে। সোয়া এখনও মুখ গোমরা করে বসে আছে। মূলত সে সাদির পাশে শুবে না। 1 ঘন্টা যাবৎ এভাবেই বসে আছে। সাদি শুয়ে শুয়ে দেখছে অভিমানী বউটাকে। বউ রেগে নেই, তবে অভিমান করেছে।
সাথে ভয়ও পেয়েছে মনে হয়। সাদি ঠিক আন্দাজ করতে পারছে না, আন্দাজ করবে কি করে, কথাই তো বলছে না। শেষ কথা বলেছিল গভীর স্পর্শের মুহূর্তে। মস্তিষ্কে চাপ দিয়ে সাদি মনে করে সোয়ার শেষ কথা কি বলেছিল। বলেছিল আজ না প্লিজ। কিন্তু সাদি সোয়ার কোনো কথা শোনেনি, আসলে শুনতে পারেনি, নিজেকে দমিয়ে রাখতেও পারেনি। পাশের শখের নারী, সে আবার বউ, 32 বছরের পাকাপোক্ত যুবক হয়ে নিজেকে দমাতে সক্ষম হয়নি সাদি। অবশ্য এর জন্য সাদির অনুশোচনাও হচ্ছে না। তানিশা সুলতানা এতদিন অনেক জ্বালিয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে, আজ না হয় সাদি একটু জ্বালালো। সোয়া একটু ঘুমিয়ে নাও, ভালো লাগবে। এটা নিয়ে 4 বার বলল সাদি, তবুও সোয়ার কোনো সাড়া নেই। একটু নড়ে চড়ে বসে সোয়া, শরীরে এখনও শাড়ি পেঁচিয়ে আছে। বিরক্তির চরম পর্যায়ে চলে যায় সাদি, এক লাফে উঠে পড়ে। সোয়া চমকে তাকায় সাদির দিকে, লোকটা উঠছে কেন? সোয়া কিছু বুঝে ওঠার আগেই সাদি পাজা করে কোলে তুলে নেয় সোয়াকে। মৃদু চিৎকার করে ওঠে সোয়া, চোখ মুখ খিচে বন্ধ করে গলা জড়িয়ে ধরে সাদির। সাদি বাঁকা হাসে, ঘুমাবে না তো? কে আর করার, চলো গোসল সেরে নিই। চোখ দুটো বড় বড় করে ফেলে সোয়া, লোকটা আজকে এতটা জ্বালাচ্ছে কেন? ডিসেম্বরের শুরু, প্রচণ্ড শীত, এই শীতে এখন গোসল? মরেই যাবে সোয়া। লোকটার এত অত্যাচারে সোয়া মরেনি বলে এখন ঠান্ডা পানি দিয়ে মারতে চাইছে। সোয়ার মেজাজ তুরঙ্গে, শয়তান বেডা, এত অত্যাচার কেন করছে? এই যে কনকনে ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়েছে, যাক সেখানে দুঃখ নেই, এমনিতেও কাল গোসল করেনি, আজকে করতেই হতো, একটুখানি উপকারী করেছে। কিন্তু দুঃখটা এখানে, এখনও কম্বল চাপা দিয়ে ঘুমোতে দিচ্ছে না, বসিয়ে রেখেছে এবং বলছে কিছুক্ষণ অপেক্ষা করতে। এটা কি শাস্তি নয়? সারা রাত জ্বালাতন করে কি মানুষটার মন ভরেনি? নেহাত সোয়া পণ করেছে কথা বলবে না, না হলে এতক্ষণে ইচ্ছে মতো কিছু কথা শুনিয়ে দিত। সাদি গায়ে শার্ট চাপিয়ে চুলগুলো ঠিকঠাক করে সোয়ার দিকে তাকায়। সোয়া তাকিয়েই ছিল বিধায় চোখাচোখি হয়ে যায় এবং সোয়া ভেঙচি কেটে চোখ ফিরিয়ে নেয়। সাদি হাসে, বউয়ের রাগ বুঝতে পারছে খুব। ঘুমিও না, জাস্ট 5 মিনিট, আমি আসছি। বলেই সাদি দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে দিতেই হুড়মুড়িয়ে একের পর এক ফ্লোরে গড়াগড়ি খেয়ে পড়ে যায়। প্রথমে সামির পড়েছে, তারপর আশিক, তারপর ইরা। শিফন আর রিমি পড়তে পড়তে নিজেদের সামলে নেয়। ভাঁজ পড়ে সাদির কপালে। সামির চিৎকার করে ওঠে, বেচারা ব্যথাও পেয়েছে বেশ। শালা, বউ পাইয়া হুশজ্ঞান হারাইছে, কোমরটা আমার ভেঙেই গেছে, এখন বিয়া করমু কেমনে? বউরে ভালোবাসমু কেমনে? বউয়ের সাথে রোমান্স করমু কেমনে? সব থেকে বড় কথা, এই ভাঙা কোমরওয়ালার শাইমার সাথে মেয়ে দিবে কে? কোমর ধরে আহাজারি করতে করতে বলতে থাকে। বাকিরা উঠে পড়েছে। ইরাও বেশ চটে গেছে সামিরের ওপর, একটা লাথি মারে সামিরকে। শালা সকাল সকাল ঘুম থেকে ডেকে তুললে সিক্রেট দেখাবি বলে, আর এখন? সোয়া নীরব দর্শকের মতো দেখে যাচ্ছে। সাদি দীর্ঘশ্বাস ফেলে, 2 মিনিটের মধ্যে সব কয়টা বের হবি এখান থেকে। সামির এক লাফে দাঁড়িয়ে যায়, মুহূর্তে তার ব্যথা গায়েব। বিড়াল মেরেছিস মামা, কেমন মজা রে, শান্তি লাগে? তখনই সোয়া বলে ওঠে, বিড়াল মারেনি, কিন্তু আমাকে আদমোড়া করেছে। এই সকালে ঠান্ডা পানিতে চুবিয়েছে জানো, আর রাতে তো। সোয়া বাকিটা শেষ করার আগেই সাদি ধমকে ওঠে, চুপচাপ বসে থাকো, একটা কথা বললে মাথায় তুলে আছাড় মারবো, ইডিয়েট। সোয়া গাল ফুলিয়ে ফেলে, এত অত্যাচার করে এখন ধমক দেওয়া হচ্ছে? রিমি বলে ওঠে, সোয়া পরে বলিও আমায়, কেমন? সামির ঘোর আপত্তি করে এতে। তোরে একা কেন কইব, আমরা কি রাজাকার? ভুলে যাস না আমি সাদি চাচার জানের দোস্ত, তার বাসরের কাহিনী শোনার পুরোপুরি অধিকার আছে আমার। সোয়া মামনি, তুই আমারে ক। সামির সোয়ার দিকে এগোতে নেয়। সাদি সামিরের কলার টেনে ধরে। 2 মিনিটের মধ্যে রুম থেকে বের হলে ঐশীর সাথে ডেট করার ব্যবস্থা করে দিব। ব্যাস। সামির ঠান্ডা, পকেট থেকে ঔষধের প্যাকেট বের করে সাদির হাতে দেয়। তোদের কি লজ্জা শরম নেই? বাবার বয়সী বন্ধু বিয়ে করে বাসর করছে, আর তোরা দল বেঁধে এসে ডিস্টার্ব করছিস? আমি তো লজ্জায় পুরো লাল হয়ে যাচ্ছি। বের হ সবাই,
1 মাসের মধ্যে ওদের ডিস্টার্ব করবি না, প্রাইভেসি দিবি। শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই তোদের, গেট আউট হ। সাদি মুচকি হাসে, বিড় বিড় করে বলে, ড্রামাবাজ একটা। সামির সবাইকে টেনে বের করে রুম থেকে, তারপর নিজেও বের হয়ে যায়। সাদি পুনরায় দরজা বন্ধ করে দেয় এবং এগিয়ে আসে সোয়ার দিকে। গ্লাসে পানি ঢেলে সোয়ার পাশে বসে। ঔষধ খেয়ে নাও। সোয়া জবাব দেয় না, মুখ ঘুরিয়ে বসে থাকে। ঔষধ কি খাবে নাকি আবার শুরু করব? সোয়া ছো মেরে সাদির হাত থেকে ঔষধের পাতা নিয়ে নেয়। কিসের ঔষধ? ব্যথার। দুটো এখানে। দুটোই ব্যথার। পিল নেই তো? এত কথা কেন? সোয়া ভেঙচি কেটে বলে, আমি ওসব খাবো না। কিন্তু কেন? বললাম না, আমার বেবি দরকার। সাদি কপাল চাপড়ায়, কোন পুণ্যের ফলে এমন বউ পেয়েছিল। দেখো সোয়া, তুমি এখনো ছোট, আরও কিছুদিন সময় লাগবে আমাদের। কে বলেছে আমি ছোট? 18 আমার। দাদির বাচ্চা হয়েছিল 14 বছরের, সেই হিসেবে আমার বেবি হওয়ার বয়স পেরিয়ে গিয়েছে। সাদি দীর্ঘশ্বাস ফেলে। ব্যথার ওষুধ সোয়ার হাত থেকে নিয়ে নেয়। এটা পিল ছিল। ওটা ফেলে দিন, আমি খাবো না, এটা খাবো। সাদি মাথা নাড়ায়। সোয়া পিলটা খেয়ে নেয়। স্বস্তির নিঃশ্বাস ফেলে সাদি। সোয়ার থেকে গ্লাস নিয়ে টেবিলে রেখে লাইট অফ করে দেয় এবং সোয়ার পাশে এসে বসে। চলো এবার ঘুমিয়ে পড়ি। সোয়া সাদির দিকে পেছন ফিরে শুয়ে পড়ে। সাদি পেছন থেকে জাপটে জড়িয়ে ধরে সোয়াকে, গলায় মুখ গুজে বলে, এত রাগ করতে নেই বউ, তোমারই তো বর, তাই না?